গল্পটি শুরু হয় ঘন জঙ্গলের গভীরে একটি বিশাল নদী থেকে। জেফ নামের এক লোক তার কয়েকজন সঙ্গীর সাথে এই নদীতে নৌকা করে এগিয়ে যাচ্ছিল। তাদের কাজ ছিল সাপ ধরে শহরে বিক্রি করা, কিন্তু আজ তারা যেখানে সাপ ধরতে যাচ্ছিল সেই জায়গাটা ছিল খুবই বিপজ্জনক। নৌকার ক্যাপ্টেনও জেফকে সতর্ক করে দিয়েছিল, তোমরা যেখানে যাচ্ছ সেই জায়গাটা অভিশাপগ্রস্ত এবং বিষাক্ত সাপে ভরা। আর আমি শুনেছি সেখানে ক্রিমসন নামের এক বিশাল অ্যানাকন্ডা থাকে, যেই সেখানে যায় অ্যানাকন্ডা তাকে মেরে ফেলে। কিন্তু জেফ হেসে উত্তর দেয়, তুমি শুধু আমাকে সেখানে পৌঁছে দাও, সেখানেই তোমার টাকা পেয়ে যাবে আর তুমি তোমার নৌকা নিয়ে ফিরে আসবে। জেফ ছিল সাপ ধরার এক বিশেষজ্ঞ শিকারী, আর আজ সে এই জঙ্গলে এসেছে বিশেষ করে সেই ক্রিমসন অ্যানাকন্ডাটিকে ধরার জন্য। কিছুক্ষণ পর তারা সেই জায়গায় পৌঁছে যায়। নৌকাটির ক্যাপ্টেন তখন জেফের কাছে বেশি টাকা দাবি করে, কারণ জায়গাটি খুবই বিপজ্জনক এবং সেখানে কাউকে পৌঁছে দেওয়াটা ছিল বড় ঝুঁকির কাজ। জেফ অস্বীকার করে না, সে পকেট থেকে টাকা বের করে তাকে দেয়। টাকা নেওয়ার জন্য যেই ক্যাপ্টেন দুহাত বাড়ায়, জেফ ইচ্ছে করে টাকাটা নিচে ফেলে দেয়। ক্যাপ্টেন খুশি মনে টাকাগুলো তুলতে শুরু করে। টাকা তুলে সে যখন হাসি মুখে জেফের দিকে তাকায়, জেফ তখনই তার গলায় ছুরি ঢুকিয়ে তাকে নির্মমভাবে খুন করে। এরপর নৃশংসভাবে তার গলা কেটে মাথাটা জলে ফেলে দেয়। নদীর কিনারে দাঁড়িয়ে থাকা জেফের দুই সঙ্গী সব দেখছিল। জেফের এমন কাজ দেখে তারা দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। এরপর জেফ তার দুই সঙ্গীর কাছে এসে বলে, যদি তোমরাও আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাদেরও এই একই পরিণতি হবে। এরা তিনজন এরপর জঙ্গলের গভীরে এগোতে থাকে এবং এক জায়গায় সাপের একটি বিশাল মূর্তি দেখতে পায়। জেফ তখন বলে, তাহলে ক্রিমসন অ্যানাকন্ডার গল্প সত্যি ছিল। অন্যদিকে জেফের সঙ্গীরা অনেক সাপ খুঁজে পায় এবং তারা খুশি হয়ে দ্রুত সব সাপ ধরে ব্যাগে ভরতে শুরু করে। জেফ অবশ্য এই ছোট সাপগুলোর দিকে মনোযোগ দেয় না, সে জঙ্গলের সবচেয়ে বড় সাপ সেই ক্রিমসন অ্যানাকন্ডাকে খুঁজতে থাকে। সাপ ভর্তি ব্যাগ নিয়ে সঙ্গীদের মধ্যে একজন একা নৌকার দিকে আসে। সে দেখতে পায় জেফ যে লোকটির গলা কেটে জলে ফেলে দিয়েছিল তার মাথাবিহীন দেহটি কিছু দূরে জলে দাঁড়িয়ে আছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ সেই মৃতদেহটি জলে ডুবে গেল আর জল ফুঁড়ে একটি বিশাল কিছু দ্রুত তার দিকে এগিয়ে আসতে লাগল। লোকটি ভয়ে দ্রুত জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করল, কিন্তু ঠিক তখনই বিদ্যুতের গতিতে একটি বিশাল অ্যানাকন্ডা তাকে পেঁচিয়ে ধরে অ্যানাকন্ডাটি লোকটির শরীরের উপর আষ্টে পিষ্টে জড়িয়ে তার হাড় ভেঙে দেয় এবং নিজের বিশাল মুখ খুলে তাকে গিলে খেতে শুরু করে। অন্যদিকে লোকটির অন্য সঙ্গী সাপ ভর্তি ব্যাগ নিয়ে জঙ্গলে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সে এক জায়গায় থেমে কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আসলে সে সেই বড় অ্যানাকন্ডাটিকে হামাগুড়ি দিয়ে যেতে দেখেছে। অ্যানাকন্ডাটি যখন একটি গাছে উঠছিল তখন তার পেট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কোনো মানুষকে জ্যান্ত গিলে ফেলেছে। এই লোকটির পালানোর আগেই সেই অ্যানাকন্ডাটি সেই আগের সঙ্গীর মৃতদেহটি বমি করে উগরে দেয়। এরপর সাপটি এই লোকটিকেও পেঁচিয়ে ধরে জোরে চাপ দিতে থাকে এবং গাছে জড়িয়ে তাকেও খেতে শুরু করে। কিছু দূর থেকে জেফ এই সব কিছু দেখছিল। সে তার সঙ্গীকে বাঁচানোর বদলে বরং খুশি হচ্ছিল, কারণ জেফ এটাই চেয়েছিল যে কেউ সাপের শিকারে পরিণত হোক, আর যখন সাপটি শিকার খেতে ব্যস্ত থাকবে তখন জেফ সুযোগ বুঝে সাপটিকে অজ্ঞান করে মেরে ফেলবে। এরপর জেফ তার শটগান বের করে সাপটিকে অজ্ঞান করতে উদ্যত হয়। ঠিক তখনই হঠাৎ জঙ্গলের সব পশু পাখি চিৎকার করতে শুরু করে। সেই আওয়াজ শুনে অ্যানাকন্ডাটি তার শিকারকে ওখানেই ফেলে রেখে চলে যায়। নিশ্চয়ই এমন কিছু ছিল যার কারণে জঙ্গলের সব প্রাণী ভয় পেয়ে গিয়েছিল। এবার দৃশ্য পাল্টায় এবং আমাদের একটি সার্কাস শো দেখানো হয়। এই সার্কাসটি বন্ধ হওয়ার পথে ছিল, কেউ এই শো দেখতে আগ্রহী ছিল না। এখানে সার্কাসের মালিকের কাছে বিলি ইয়াং নামের এক যুবক আসে। সে সার্কাসের মালিককে টাকায় ভর্তি একটি সুটকেস দিয়ে সার্কাসে কাজ করা সব লোককে কিনে নেয়, কারণ সে থাইল্যান্ডে গিয়ে একটি নতুন সার্কাস খোলার পরিকল্পনা করেছিল। বিলি ইয়াংয়ের কাছে এত টাকা দেখে সার্কাসের কর্মীরা অবাক হয়ে যায়, কারণ কিছু বছর আগেও বিলি ইয়াং খুবই গরিব ছিল এবং তাদের সাথে সার্কাসে কাজ করত। তারা বুঝতে পারছিল না বিলি ইয়াং হঠাৎ এমন কী কাজ শুরু করল যে সে রাতারাতি এত ধনী হয়ে গেল। পরের দিন সকালে বিলি ইয়াং নৌকা করে সবাইকে থাইল্যান্ড নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। বিলি ইয়াং যেহেতু তাদের কিনে নিয়েছে তাই সবাই তার কথা মেনে নৌকায় উঠে পড়ে এবং ক্যাপ্টেন নৌকা চালাতে শুরু করে। পথে বিলি ইয়াং বাথরুমে লুকিয়ে কাউকে ফোন করে। ফোন এসে বলে, ডেলিভারি প্রস্তুত, শীঘ্রই আমি এই লোকগুলোকে নিয়ে তোমার কাছে পৌঁছাব। বিলি ইয়াংয়ের এই কথাগুলো থেকে বোঝা যায়
সে নৌকায় থাকা মানুষগুলোর সাথে কিছু খারাপ কাজ করতে চলেছে। কিছু দূর যাবার পর তারা দেখে যে সামনের রাস্তা বন্ধ। কাঠ এবং অনেকগুলো কন্টেনার দিয়ে কেউ যেন রাস্তা আটকে দিয়েছে। নৌকার ক্যাপ্টেন বলে, আমরা অন্য রাস্তা দিয়ে যেতে পারি, কিন্তু তাতে থাইল্যান্ড পৌঁছাতে অনেক সময় লাগবে। ক্যাপ্টেনের এই বুদ্ধি বিলিয়াংয়ের পছন্দ হয় না। সে ক্যাপ্টেনকে হুমকি দিয়ে বলে, যাই হোক, আমাদের সময় মতো থাইল্যান্ড পৌঁছাতে হবে, কারণ সেখানে আমাদের শো আছে, যার টাকা আমি অ্যাডভান্স নিয়েছি। শো না করলে আমরা ধ্বংস হয়ে যাব। ক্যাপ্টেন বলে, যদি তোমরা লম্বা পথে যেতে না চাও তাহলে আমাদের কাছে একটাই রাস্তা আছে। আমরা এই জিনিসগুলো বোমা মেরে উড়িয়ে দেব আর রাস্তায় তৈরি করে এখান থেকে বেরিয়ে যাব। বিলিয়াংয়ের ক্যাপ্টেনের কথাই ঠিক মনে হয় এবং সে এতে রাজি হয়ে যায়, কিন্তু তারা জানত না যে তারা কত বড় ভুল করতে যাচ্ছে। এরপর তারা কন্টেনারগুলোর কাছে বোমা রাখে এবং রিমোট দিয়ে উড়িয়ে দেয়। এতে তাদের রাস্তা তো পরিষ্কার হলো, কিন্তু বিস্ফোরণের কারণে অনেক সাপ তাদের নৌকার ওপর এসে পড়ে, কারণ সেই কন্টেনারগুলোতে সাপ ভরা ছিল। ভয়ে সবাই এখানে সেখানে ছুটতে থাকে। পুরো নৌকা সাপে ভরে গিয়েছিল, আর এই সাপগুলো নৌকায় থাকা লোকজনকে কামড়াতে শুরু করে। লেনি নামের একটি মেয়ে বুদ্ধি খাটিয়ে পাইপের মাধ্যমে জল খুলে দেয় এবং তার আশেপাশে থাকা সব সাপকে নৌকা থেকে নিচে জলে ফেলে দেয়। বিলিয়াং ভয়ে নৌকার বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু হঠাৎ বাথরুমের ছাদ ভেঙে যায় এবং অনেক সাপ বিলিয়াংয়ের উপর পড়ে। সাপ থেকে বাঁচতে সে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে কিনারে পৌঁছায়, কিন্তু সেখানেও একটি কিংকোবরা তার সামনে এসে দাঁড়ায়। কোবরাটি বিলিকে ছোবল দেবার আগেই একজন লোক সাপটির উপর পা রেখে তাকে পিষে মেরে ফেলে এবং বিলির জীবন বাঁচায়। এই লোকটি আর কেউ নয়, সে ছিল জেফ। জেফ বিলিকে বাঁচিয়েছিল, তাই বিলি তাকে নিজের নৌকায় নিয়ে আসে। জেফ সবার কাছে মিথ্যা বলে যে সে একজন ওয়াইল্ড এক্সপ্লোরার এবং একটি দুর্ঘটনার কারণে এখানে জঙ্গলে আটকে পড়েছে। তখন সার্কাসের এক লোক, যার নাম ঝিয়াও, তার কানে প্রচণ্ড ব্যথা শুরু হয়। ব্যথা এত বেশি ছিল যে সে নিচে পড়ে যায়। জেফ যখন তার কানে মনোযোগ দিয়ে দেখে, তখন সে বুঝতে পারে ঝিয়াওর কানে কেন কষ্ট হচ্ছে। এরপর জেফ নিজের আঙুলে একটা কাঁটা তৈরি করে এবং সেটা ঝিয়াওর কানের কাছে নিয়ে যায়। ঠিক তখনই ঝিয়াওর কান থেকে একটা সরু বিষাক্ত সাপ বেরিয়ে এসে জেফের আঙুলে কামড় দেয়। কিন্তু সাপ কামড়ানোর পরও জেফের কিছুই হয় না। সে সেই সরু সাপটিকে জলে ফেলে দেয়। এটা দেখে লেনি খুব অবাক হয় এবং ভাবতে থাকে, সাপ কামড়ানোর পরও জেফের ওপর বিষের কোনো প্রভাব হলো না কেন? লেনিও সাপ সম্পর্কে জানত। সে জানত যে সাপের বিষ থেকে অনাক্রমে হতে গেলে একজন মানুষকে অনেক সাপের বিষ নিজের শরীরে প্রবেশ করাতে হয়, তবেই তার ওপর বিষের কাজ করে না। এই সব কথা সে বিলিয়াংকে জানায় এবং বলে, আমার জেফকে ভালো লাগছে না। তুমিও দেখলে, সাপ তার আঙুলে কামড়ালো, কিন্তু জেফের কিছুই হলো না। কিন্তু বিলিয়াং লেনির কথায় মনোযোগ দেয় না এবং বলে, আমাদের জেফকে ধন্যবাদ জানানো উচিত, কারণ সে আমার আর আমাদের এক সঙ্গীর জীবন বাঁচিয়েছে। অন্যদিকে জেফ নৌকার ক্যাপ্টেনের সাথে দেখা করে। জেফ তাকে অনেক টাকা দিয়ে একটি মানচিত্র দেখায় এবং বলে, যদি তুমি আমাকে মানচিত্র দেখানো জায়গায় পৌঁছে দাও, তাহলে সেখানে পৌঁছে আমি তোমাকে আরও অনেক টাকা দেব। ক্যাপ্টেন সেই জায়গার নাম শুনেই বন্দুক তুলে জেফের দিকে তাক করে। সে বলে, যদি তুমি আবারও সেখানে যাবার কথা বলো, তাহলে আমি তোমাকে গুলি করে দেব। আসলে ক্যাপ্টেনও জানত যে সেখানে এক খুব বিপজ্জনক ক্রিমসন অ্যানাকোন্ডা থাকে। এই কথা শুনে জেফ সেখান থেকে চলে যায়। ক্যাপ্টেন নৌকায় বসে মাছ ধরতে শুরু করে, কিন্তু তখনই আমরা দেখি যে ক্যাপ্টেন যে ফিশিং রড দিয়ে মাছ ধরছিল, সেটা নিচ থেকে কেউ একজন জোরে টানছে। ফলে ফিশিং রডটি ক্যাপ্টেনের হাত থেকে ছুটে নিচে পড়ে যায়। ক্যাপ্টেন সেই রডটি তোলার জন্য যেই নিচে ঝুঁকেছে, ঠিক তখনই কেউ তাকে জলের নিচে টেনে নিয়ে যায়। আসলে ক্যাপ্টেনকে আর কেউ নয়, জেফই জলে টেনে নিয়ে গিয়েছিল। ক্যাপ্টেনকে মারার পর জেফ তার মৃতদেহটিকে সেই জঙ্গলের অ্যানাকন্ডাকে ডাকার জন্য চারা হিসেবে ব্যবহার করে। কিছুক্ষণ পর সবাই ক্যাপ্টেনকে খুঁজতে শুরু করে, কিন্তু নৌকার ক্যাপ্টেনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। লেনির জেফকে নিয়ে সন্দেহ হতে থাকে, সে হয়তো তাকে মেরে ফেলেছে। সে জেফকে জিজ্ঞাসা করে, ক্যাপ্টেন কোথায়? কিন্তু জেফ বলে, আমি ক্যাপ্টেনের সম্পর্কে কিছুই জানি না। এটা জঙ্গল, এখানে মানুষ উধাও হয়ে যাওয়াটা স্বাভাবিক। ঠিক তখনই হঠাৎ করে পুরো জঙ্গলে একটি অদ্ভুত আওয়াজ ছড়িয়ে পড়ে। জঙ্গলের সব পাখি আর প্রাণী চিৎকার করতে করতে পালাতে শুরু করে। তখনই হঠাৎ তারা সবাই জলে কিছু অস্বাভাবিক আলোড়ন শুনতে পায়। এক সঙ্গী বলে, এটা কিসের আওয়াজ? জেফ খুশি হয়ে বলে, কিছু একটা বিশাল আসছে। জেফের খুশি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে এই আসন্ন বিপদের জন্যই অপেক্ষা করছিল। তখন আমরা দেখি নদীর গভীরে একটি বিশাল অ্যানাকন্ডা জেফের পাতা জালের দিকে এগিয়ে আসছে।
জেফের পাতা ফিশিং রডটি জোরে নিচের দিকে টানে। জেফ অ্যানাকন্ডাকে ধরার জন্য ফিশিং রডটি ধরার চেষ্টা করে, কিন্তু সেই অ্যানাকন্ডাটি এত সহজে জেফের জালে ধরা পড়ার ছিল না। অ্যানাকন্ডাটি তখনই তাদের সামনে এসে পড়ে। এই অ্যানাকন্ডা আকারে খুবই বিশাল এবং ভয়ঙ্কর ছিল। সেটা দেখে সবার গলা শুকিয়ে যায়। জেফ যে ফিশিং রডের দড়ি ধরেছিল, অ্যানাকন্ডার সিটির জোরে টানে, ফলে জেফ নিচে জলে পড়ে যায়। অ্যানাকন্ডা জেফকে জলের মধ্যে এদিক ওদিক আছাড় মারতে থাকে, কিন্তু জেফ এত সহজে হার মানার পাত্র ছিল না। নিজেকে বাঁচানোর জন্য সে সাঁতরে সেই নদীতে থাকা একটি ছোট নৌকায় উঠে পড়ে এবং অ্যানাকন্ডা ধরার জালের দড়িটি সেই নৌকার সাথে বেঁধে দেয়। এবার সে নৌকায় দাঁড়িয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে সেই অ্যানাকন্ডার উপর আঘাত করে, কিন্তু সেই আঘাতে অ্যানাকন্ডার উপর বিশেষ কোনো প্রভাব পড়ে না। অ্যানাকন্ডা জেফকে ধরে ফেলে। সেই অ্যানাকন্ডা জেফের সাথে সাথে সেই নৌকাটির উপর পেঁচিয়ে তাকে জলের নিচে ডুবিয়ে দেয়। দূরে দাঁড়িয়ে থাকা লোকেরা এই সব দেখছিল এবং তাদের মনে হয় যে জেফ মারা গেছে, কিন্তু পরের মুহূর্তেই জেফ সাঁতার কেটে পিছন দিক থেকে আবার নৌকায় ফিরে আসে। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। জেফ আবার জলে অ্যানাকন্ডা খুঁজতে থাকে, কিন্তু সে জানত না যে অ্যানাকন্ডা এখন জলে নয়, বরং তার পিছনে নৌকার ছাদের উপর রয়েছে। অ্যানাকন্ডা সবার সামনে তার মুখ থেকে ক্যাপ্টেনের মৃতদেহটিকে বমি করে ফেলে। এটা দেখে নৌকায় থাকা সবাই খুব ভয় পেয়ে যায়। তারা অ্যানাকন্ডার হাত থেকে নিজেদের বাঁচাতে এখানে সেখানে পালাতে শুরু করে। অ্যানাকন্ডাটি একটি কামরার ভিতর আটকে থাকা সার্কাসের দুই সঙ্গীকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে জেফ হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে অ্যানাকন্ডার উপর আক্রমণ করে। এতে অ্যানাকন্ডা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এখন অ্যানাকন্ডাটি জেফের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু জেফ অ্যানাকন্ডার হাত থেকে নিজেকে বাঁচিয়ে তার থেকে লুকিয়ে যায়। কিন্তু অ্যানাকন্ডা জেফের পিছু ছাড়ে না। সে জেফকে খুঁজে বের করার জন্য নৌকার ভেতরে ঢুকে যায়, যেখানে নৌকার ভেতরে সার্কাসের বাকি লোকেরাও লুকিয়েছিল। ভাগ্যক্রমে অ্যানাকন্ডা বিলি ও ডায়ানাকে দেখতে পায় না। সে তাদের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে জানালা দিয়ে নৌকা থেকে বাইরে বেরিয়ে যায়। এই সব সময় নৌকার কোনায় কোনায় লুকিয়েছিল অ্যানাকন্ডা। তাদের খুঁজতে খুঁজতে যখন বাথরুমের দিকে যায়, তখন সে একটি শিশু এবং জিয়াওকে দেখতে পায়। অ্যানাকন্ডা দ্রুত তাদের দুজনের ওপর আক্রমণ করে, কিন্তু তারা দুজন নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন তাদের কাছে লেনিও পৌঁছে যায়। অ্যানাকন্ডা যেই লেনির ওপর আক্রমণ করতে যায়, তখনই জিয়াও বুদ্ধি খাটিয়ে অ্যানাকন্ডার মাথার সামনে একটি মাটির কলসি এনে দেয়। ফলে অ্যানাকন্ডার মাথা কলসির ভেতরে ফেসে যায়। কলসি থেকে নিজের মাথা বের করার জন্য অ্যানাকন্ডা ছটফট করতে থাকে, আর এই হুড়োহুড়ির মধ্যে সেখানে রাখা কেরোসিন তেলের জার পড়ে যায়। অ্যানাকন্ডা তার মাথা দিয়ে কলসি বের করার জন্য সম্পূর্ণ বেপরোয়া হয়ে ওঠে। সে এখানে সেখানে নিজেকে মারতে থাকে এবং অবশেষে নৌকাতে মাথা ঠুকে কলসি ভেঙে ফেলে, যার ফলে তার মাথা মুক্ত হয়। কিন্তু মুক্ত হওয়ার সাথে সাথেই পিছন থেকে জেফ অ্যানাকন্ডার গলায় দড়ির ফাঁস ঠুকিয়ে দেয়। জেফ সেই অ্যানাকন্ডাটিকে ধরার আগেই নিচে কেরোসিন তেল পড়ে যাওয়ার কারণে নৌকায় আগুন লেগে যায়। আগুন ধীরে ধীরে বাড়তে বাড়তে নৌকায় রাখা বোমাগুলো পর্যন্ত পৌঁছায়, ফলে নৌকায় বিস্ফোরণ হতে শুরু করে। তখন নৌকায় একটি বিশাল বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা সবাই নিজেদের বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়, কিন্তু জেফ অ্যানাকন্ডার গলায় দড়ি বেঁধেছিল, যার কারণে সে পালাতে পারে না এবং আগুনে পুড়ে মারা যায়। তারা কোনো মতে সাঁতরে নদীর কিনারে পৌঁছায়। জাহাজটিকে জ্বলতে দেখে বিলি ইয়াং কাঁদতে শুরু করে। সেই কারণে কানে যে তারা এখন সময় মতো থাইল্যান্ডে পৌঁছাতে পারবে না। সার্কাসের বাকি লোকেরা খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ তারা এখন জঙ্গলের মাঝখানে, আর তাদের কাছে ফিরে যাওয়ার জন্য কোনো নৌকাও ছিল না। লেনি বুঝতে পারে যে এই সব কিছুর জন্য জেফই দায়ী। সে তাদের জাহাজটিকে একটি ফাঁদের হিসেবে ব্যবহার করেছিল। সে জেফকে বলে, যদি তুমি এমনটা না করতে তাহলে এত বড় বিপদ আমাদের ওপর আসতো না। টাকার নাম শুনতেই বেলিয়াংয়ের চোখ চকচক করে ওঠে। সে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেয় এবং দৌড়ে জেফের কাছে আসে। সে বলে, আমি তোমার সাথে আছি, বলো এই অ্যানাকন্ডাটিকে ধরার জন্য আমরা কি করতে পারি আর আমরা টাকা কিভাবে পাব। এরপর জেফ একটি ম্যাপ বের করে তাদের দেখায় এবং বলে, যদি তোমরা আমাকে সাহায্য করো তবে এই ম্যাপের মাধ্যমে আমি তোমাদের 1-2 দিনের মধ্যে থাইল্যান্ড পৌঁছে দেব। বিলি ইয়াং এবং দলের বাকি লোকেরা জেফের নৌকার দিকে যেতে রাজি হয়ে যায়, কিন্তু লেনির জেফের ওপর বিন্দুমাত্র ভরসা ছিল না, তাই সে সেখানে যেতে অস্বীকার করে। ঠিক তখনই সার্কাস দলের একটি মেয়ের শরীর হঠাৎ খারাপ হতে শুরু করে
বিলিয়াং যখন তার কাঁধ দেখে তখন তারা বুঝতে পারে যে মেয়েটিকে একটি খুব বিপজ্জনক মাকড়সা কামড়েছে, যার বিষে সে মারাও যেতে পারে। এটা দেখে জেফ সেখানে উপস্থিত সবাইকে বলে, আমার কাছে এমন একটি ওষুধ আছে যা দিয়ে মেয়েটির চিকিৎসা হতে পারে, কিন্তু সেই ওষুধ আমার নৌকায় রাখা আছে। যদি তোমরা ওর চিকিৎসা করতে চাও তবে তোমাদের আমাকে আমার নৌকা পর্যন্ত পৌঁছে দিতে হবে। অনিচ্ছা সত্ত্বেও লেনি জেফের সাথে যেতে রাজি হয়। অনেক ঘন্টা যাত্রার পর একজন সঙ্গী নদীর জল পান করতে গেলে জেফ তাকে থামিয়ে দেয়। জেফ সবাইকে বলে, এখানে জল কখনো পান করো না। এখানকার জলে এমন পোকা আছে যা জল পান করার সময় মানুষের ভেতরে চলে যায়। এরপর সেই পোকাগুলো মানুষের ভেতরে এমন তৃষ্ণা সৃষ্টি করে যে সে জল পান করতে করতে নিজেকে নদীতে ডুবিয়ে মেরে ফেলে। পথে তাদের খিদে পায়, তখন জেফ পাশ থেকে একটি সাপ ধরে। এরপর তারা সাপটির বিষ বের করে সেটিকে রান্না করে খায় এবং এভাবেই দিন কাটায়। এরপর তারা আবার তাদের যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর রাত হয়। রাতে তারা পাহাড়ের একটি সুড়ঙ্গে আশ্রয় নেয়। সেখানে তারা আগুন জ্বালায় এবং জেফ একপাশে বসে তার ম্যাপে আঁকা অ্যানাকন্ডাটিকে দেখছিল। জেফ সেই সময়ের কথা ভাবে যখন অ্যানাকন্ডাটি তার সামনে এসেছিল। অ্যানাকন্ডাটি জেফকে মারতে যাচ্ছিল, কিন্তু জেফ বুদ্ধি খাটিয়ে একটি কাঠের বাক্সের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। বাক্সটি একটি ঢালুতে রাখা ছিল, তাই জেফ বাক্সটিকে ধাক্কা দিয়ে গড়াতে গড়াতে নিচের নদী পর্যন্ত পৌঁছে যায়। জেফ সেই বাক্স থেকে নিজেকে বের করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত জেফ সেই বাক্সে চিরতরে আটকে যায় এবং অনেক সময় ধরে জেফ সেই বাক্সেই ফেসেছিল। এরপর এই দলটি আসে। এরা রাস্তা খোলার জন্য ডিনামাইট লাগিয়ে কন্টেনারগুলো ভেঙে দেয়। এর ফলে জেফ বাইরে বেরিয়ে আসে এবং তাদের সাথে ভিড়ে যায়। দৃশ্য আবার বর্তমানে আসে। জেফ ম্যাপটি দেখছিল। তখন বিলি ইয়াং তার কাছে এসে বলে, তুমি সেই অ্যানাকন্ডাটিকেই ধরতে চাও, তাই না? জেফ বলে, হ্যাঁ, এটা একটা বিশাল অ্যানাকন্ডা। এমন অ্যানাকন্ডা যা এই পুরো জঙ্গলের রাজা। এখানকার সব প্রাণী এই অ্যানাকন্ডাকে ভয় পায়। এটা দুনিয়ার বড় বড় শিকার করেছে, এমনকি নিজের মতোই বড় বড় অ্যানাকন্ডাকে মেরে ফেলেছে। আর যদি আমরা তাকে ধরতে সফল হই তাহলে আমরা রাতারাতি মিলিয়নিয়ার হয়ে যাব। টাকার কথা শুনে বিলিয়াং বলে, আমি তোমার সাথে সেই অ্যানাকন্ডাটিকে ধরার জন্য প্রস্তুত। অনেক রাত হয় এবং সবাই ঘুমিয়ে পড়ে। তখনই সার্কাসের এক সঙ্গীর কোনো অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায়। সে দেখে যে তার ভাই এখানে নেই। তার ভাইকে খুঁজতে খুঁজতে সে সেই সুড়ঙ্গ থেকে বাইরে আসে এবং তাকে খুঁজতে নদীর কাছে যায়। সেখানে সে দেখে যে তার ভাই নিজেকে নদীর জলে ডুবিয়ে মারার চেষ্টা করছে। এই লোকটি তাকে এমনটা করতে বারণ করে, কিন্তু তার ভাই তার কোনো কথা শোনে না। তখন সে দেখে যে তার ভাইয়ের নাক থেকে কিছু অদ্ভুত পোকা বেরিয়ে আসছে। এটা দেখে সে বুঝতে পারে যে সেই নদীর জল পান করেছে, যা জেফ বলেছিল যে এই নদীর জল পান করার পর সেই জলের ভেতরে থাকা পোকাগুলো সেই মানুষকে এত তৃষ্ণা দেয় যে সে নিজেকে সেই জলের ভেতরে ডুবিয়ে দিতে বাধ্য হয়। আর ঠিক এমনটাই হয়। নিজের ভাইকে মরা দেখেই লোকটি খুব কাঁদে এবং সুড়ঙ্গে ফিরে আসে। পরের দিন সকালে এরা আবার তাদের সফরে বেরিয়ে পড়ে। অনেক ঘন্টার যাত্রার পর তারা একটি নদীর কাছে পৌঁছায়। আর এখন এই লোকদের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সেই নদীর ভেতর দিয়ে হেঁটে যেতে হবে। এই লোকগুলো প্রথমে সেই নদীতে নামতে বেশ ভয় পাচ্ছিল, কিন্তু অন্য কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়েই লোকগুলোকে সেই নদীতে নামতে হয়। কিছুটা এগোতেই হঠাৎ একটি ছেলে নিচের দিকে ইশারা করে, আর আমরা দেখি এই লোকগুলোকে একটা বড় অ্যানাকন্ডা চারদিক থেকে ঘিরে ফেলেছে। তাদের এক সঙ্গী, যার ভাই রাতে মারা গিয়েছিল, সে ভয়ে সবার পেছনে আসছিল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা বড় অ্যানাকন্ডা তার উপর আক্রমণ করে এবং তাকে বুড়ি তারা পেঁচিয়ে ধরে। লেনি তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, কিন্তু সে বিশেষ কিছু করতে পারে না, কারণ তার পৌঁছানোর আগেই অ্যানাকন্ডাটি লোকটির হাড় ভেঙে দিয়েছে। আর এরপর সেই অ্যানাকন্ডা লোকটিকে নিজের সাথে জলে ডুবিয়ে দেয়। এবার এই লোকগুলো নিজেদের জীবন বাঁচাতে নদীতে সামনের দিকে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর অবশেষেই সবাই জেফের নৌকার কাছে পৌঁছে যায়। সেখানে জেফ তার প্রতিশ্রুতি অনুযায়ী সেই মেয়েটির জন্য অ্যান্টিডোট দিয়ে দেয়, যাকে কাঁধে বিষাক্ত মাকড়সা কামড়েছিল। এখন এখান থেকে থাইল্যান্ডের জমিও বেশ কাছে, আর সবাই থাইল্যান্ড যাবার জন্য বের হয়। কিন্তু তখনই জেফ তাদের সবাইকে থামিয়ে দেয়। আসলে জেফ এই লোকগুলোকে এই জায়গায় এনেছিল যাতে সে এদের চারার মতো ব্যবহার করতে পারে। জেফ তাদের সবাইকে বলে, আমি তোমাদের সবাইকে প্রতিশ্রুত মতো নিরাপদে এখানে নিয়ে এসেছি, কিন্তু এখন তোমাদেরও তোমাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তোমাদের আমাকে সাহায্য করতে হবে। তখন সেই ছোট ছেলেটি জেফকে বলে, যদি তোমার এই সাহায্য সেই অ্যানাকন্ডার সাথে সম্পর্কিত হয় তাহলে আমরা তোমার কোনো সাহায্য করব না। তাদের এই কথা শুনে জেফ তার বন্দুক বের করে নেয়, আর বিলিয়াং ও ছুরি বের করে জেফের সাথে যোগ দেয়। বিলিয়াং সবাইকে বলে, জেফ যা বলছে তোমাদের তার কথা মেনে নেওয়া উচিত। এখানে লেনি বলে, তোমরা কি পাগল হয়ে গেছো? সেই অ্যানাকন্ডাটাকে ধরা খুব কঠিন, কেন তোমরা নিজেদের জীবন হারাতে চাও? জেফ বলে,
হ্যাঁ, তুমি ঠিক বলছো। সেই অ্যানাকোন্ডাটাকে ধরা কঠিন, কিন্তু অসম্ভব নয়। কারণ সেই অ্যানাকোন্ডাটি যখন খেতে ব্যস্ত থাকবে, তখন তার মনোযোগ সরে গেলে তাকে ধরা যেতে পারে। এরপর বিলি ইয়াং এবং জেফ সার্কাস দলের দুজন লোককে দড়ি দিয়ে বেঁধে সাপের চারা বানায়। সেই ছেলেটি বিলি ইয়াংকে বলে, তুমি এমনটা কেন করছো? ভাবো, যদি আমরা মারা যাই তাহলে তোমার সার্কাসে কে পারফর্ম করবে? এই কথা শুনে বিলি ইয়াং জোরে জোরে হাসতে থাকে, আর সেই ছেলেটিকে বলে, তোমরা কি কখনো ভাবোনি যে আমি এত অল্প সময়ে কিছু বছরের মধ্যেই এত ধনী হলাম কিভাবে? আরে পাগলেরা, আমি তোমাদের থাইল্যান্ডে সার্কাসের জন্য নিয়ে যাচ্ছিলাম না। আমি তো তোমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে অনেক টাকা রোজগার করতে যাচ্ছিলাম, আর এটাই আমার ব্যবসা। কিন্তু এখন দেখো, আমি আমার পরিকল্পনা বদলে দিয়েছি। এখন আমি জেফের সাথে যোগ দিয়েছি, কারণ আমি জানি তোমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গের চেয়েও বেশি টাকা আমাকে এই অ্যানাকোন্ডা দিতে পারে। অন্যদিকে জেফ সেই দুই মেয়েদেরও বেঁধে ফেলেছিল, আর এখন সে একটি মেয়ের সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। এইখানে সেই মেয়েটি বুদ্ধি খাটিয়ে এমন ভাব দেখায় যে সে জেফকে সাহায্য করতে চায়। জেফ তার চালাকি বুঝতে পারে না। মেয়েটি জেফের কাছে এসে জেফের চুলে হাত দিতে শুরু করে, আর সুযোগ পেয়েই মেয়েটি জেফের পকেট থেকে বন্দুক বের করে জেফের দিকে তাক করে। মেয়েটি যেই জেফকে শ্যুট করে, বন্দুক থেকে গুলি বেরোয় না, কারণ সে বন্দুকের লক খুলতে পারছিল না। এবার জেফ রেগে গিয়ে তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয়, আর সেই মেয়েটির দিকে তাক করে তাকে মারতে যাচ্ছিল। ততক্ষণে লেনিও নিজেকে মুক্ত করে নিয়েছিল। সে কাঁচের একটি ধারালো টুকরো দিয়ে জেফের পেটে আঘাত করে। জেফ লেনিকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দেয়, কিন্তু তখন অন্য মেয়েটি জেফের উপর আক্রমণ করে, আর পিছন থেকে লেনিও জেফ কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই হাতাহাতির মধ্যে গুলি চলার আওয়াজ হয়, কিন্তু গুলিটি কার গায়ে লাগলো তা বোঝা যায় না। অন্যদিকে আমরা সেই দুজন লোককে দেখি যাদের বিলি ইয়াং অ্যানাকন্ডার জন্য চারা বানিয়েছিল। তারা দুজন ভয়ে ছটপট করছিল। কিছুক্ষণ পর একটি বড় অ্যানাকন্ডা তাদের দুজনকে খাবার জন্য ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে, আর দূরে দাঁড়িয়ে বিলি ইয়াং মজায় এই দৃশ্য দেখছিল। বিলি ইয়াং অপেক্ষা করছিল যে কখন সেই অ্যানাকন্ডা তাদের উপর আক্রমণ করবে, আর সে দড়ি টেনে সেই অ্যানাকন্ডাটিকে ধরে ফেলবে। কিন্তু সে জানত না যে সে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার ওপর দিয়ে একটি অন্য অ্যানাকন্ডা তার ওপর আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। বিলি ইয়াং সেই অ্যানাকন্ডাটিকে দেখার আগেই অ্যানাকন্ডাটি তার খুব কাছে পৌঁছে যায়। অ্যানাকন্ডাটি বিলি ইয়াংয়ের ওপর আক্রমণ করে তাকে নিজের সাথে তুলে নিয়ে যায়, আর তখনই বিলি ইয়াংয়ের হাত থেকে দড়ি ছুটে যায়, যার ফলে অ্যানাকন্ডার চারা বানানো সেই দুজন লোককে জালটি ঢেকে দেয়, যার ফলে তাদের জীবন রক্ষা হয়। অন্যদিকে জেফ সেই মেয়েটিকে মানার চেষ্টা করে, কিন্তু লেনি পিছন থেকে এসে একটি বড় কাঠ দিয়ে জেফের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। জেফ অজ্ঞান হতেই এই দুজন দৌড়ে দৌড়ে তাদের দুই সঙ্গীর কাছে পৌঁছায় এবং তাদের জাল থেকে মুক্ত করে। কিন্তু দুর্ভাগ্যবশত জেফের জ্ঞান ফিরে আসে এবং সে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই একটি বড় অ্যানাকন্ডা এসে জেফকে ধরে নিয়ে যায়। এই লোকেরা এবার দ্রুত এখান থেকে বেরোবার প্রস্তুতি নেয়, কিন্তু তাদের একসঙ্গী হাঁটার মতো অবস্থায় ছিল না, কারণ জেফ এবং মেয়েদের মধ্যে হাতাহাতির সময় যে গুলি চলেছিল সেই গুলি সেই মেয়েটির গায়ে লেগেছিল। কিছুক্ষণ পর মেয়েটি তাদের চোখের সামনেই দম ছাড়ে। এখন বেঁচে থাকা তিনজন নিজেদের জীবন বাঁচানোর জন্য জেফের নৌকায় চেপে নদী দিয়ে এখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই পিছন থেকে জিয়াও গায়ে কিছু একটা লাগে। যখন সে কাঁধ থেকে সেই জিনিসটা খুলে দেখে, তখন বুঝতে পারে যে এটা একটা অজ্ঞান করার ইঞ্জেকশন। কয়েক সেকেন্ড পরই জিয়াও অজ্ঞান হয়ে যায়, আর জিয়াওকে অজ্ঞান করা লোকটি আর কেউ নয়, সে ছিল জেফি। অর্থাৎ সেই অ্যানাকন্ডার আক্রমণ থেকেও সে বেঁচে গিয়েছিল, এবং সে অ্যানাকন্ডার মাথা কেটে তাকে মেরে ফেলেছিল। এবার জেফ তিনজনকে ধরে অ্যানাকন্ডার চারার জন্য বেঁধে দেয়। তাদের চারপাশে ধারালো লোহার তার বেঁধে দেয় এবং সাথে সেখানে রক্ত ছিটিয়ে দেয়। এরপর সে তাদের জালের দড়িটা ধরে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর অনেকগুলো অ্যানাকন্ডা রক্তের গন্ধ শুঁকে তাদের তিনজনের দিকে এগিয়ে আসতে শুরু করে। এই তিনজন খুব ভয় পেয়ে গিয়েছিল এবং তাদের মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছিল। সব অ্যানাকন্ডা তাদের তিনজনকে মারার জন্য তাদের খুব কাছে পৌঁছে যায়। কিন্তু তখনই আরও একবার জঙ্গলের সব প্রাণীরা চিৎকার করতে করতে পালাতে শুরু করে, আর এখানে উপস্থিত সব অ্যানাকন্ডাগুলো যেন কিছু দেখে এক এক করে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু একটি অ্যানাকন্ডা তখনও তাদের তিনজনকে মারার জন্য সেখানে থেমেছিল। তখনই সেখানে ক্রিমসন অ্যানাকন্ডা আসে এবং সেই একা দাঁড়িয়ে থাকা সাপটির উপর আক্রমণ করে তাকে এক নিমেষে মেরে ফেলে। এখানে আমরা সেই ক্রিমসন অ্যানাকন্ডাটিকে ভালোভাবে দেখতে পাই, যা আকারে খুবই বিশাল এবং বিপজ্জনক ছিল। সেটা দেখে এই তিনজন খুব ভয় পেয়ে যায়, কিন্তু দূরে দাঁড়িয়ে জেফ ক্রিমসন অ্যানাকন্ডাটিকে দেখে খুব খুশি হয়। অ্যানাকন্ডাটি সেই তিনজনের উপর পেঁচিয়ে তার বিশাল মুখ খুলে তাদের তিনজনকে খেতে যাচ্ছিল। ঠিক তখনই জেফ জালের দড়ি ছেড়ে দেয়, যার ফলে অ্যানাকন্ডাটি ফাঁদে পড়ে যায়। এই অ্যানাকন্ডাটি নিজেকে মুক্ত করার জন্য ছটফট করতে থাকে। সে অনেক জোর খাটিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু যখন সে মুক্ত হতে পারে না,
তখন সে তার তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কেটে নিজেকে মুক্ত করে নেয়। তবে এখনও জালের দড়ি তার শরীরে আটকে ছিল, তাই জেফ দড়িটিকে শক্ত করে ধরে তাকে ধরার চেষ্টা করে। কিন্তু জেফ অ্যানাকন্ডার শক্তির সাথে পেরে ওঠে না। জেফ তাকে ধরার চেষ্টা করতে গিয়ে দুটি গাছের মধ্যে ফেঁসে যায়, আর এখন সে সেই গাছগুলো থেকে বেরোতে পারে না। আর এই সুযোগের সদ্ব্যবহার করে সেই ক্রিমসন অ্যানাকন্ডা জেফের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং জেফকে ধরে বুড়ি তারা পেঁচিয়ে ধরে। এই তিনজনও তাদের চোখ দিয়েই দৃশ্য দেখছিল এবং ভয়ে দ্রুত নিজেদের মুক্ত করার চেষ্টা করে, কারণ তারা জানত যে জেফের পরে তাদের পালা। এই লোকেরা নিজেকে মুক্ত করার জন্য সব রকম চেষ্টা করে, কিন্তু তারা সেই জাল থেকে বেরোতে পারে না। তখন সেই ছোট ছেলেটি নিজেকে বাঁচানোর জন্য তার দাঁত দিয়ে জালের দড়ি কাটতে শুরু করে। অনেক চেষ্টার পর সে দড়ির কিছুটা অংশ কেটে ফেলে। এখন সামান্য দড়ি বাকি ছিল, তাই সে তার পুরো দাঁতের শক্তি দিয়ে দড়ি কাটতে শুরু করে, যার ফলে তার দাঁত থেকে রক্ত বেরোতে থাকে। এখানে ক্রিমসন অ্যানাকন্ডা জেফকে বুড়ি তারা পেঁচিয়ে ধরে এবং সে জেফকে চেপে ধরে তার হাড়গুলো ভেঙে দেয়। এরপর সেই ক্রিমসন অ্যানাকন্ডা জেফকেও জ্যান্ত গিলে নেয়। অন্যদিকে সেই ছেলেটি তার দাঁত দিয়ে দড়ি ভাঙতে সফল হয় এবং সে তাদের দুজনকে মুক্ত করে দেয়, আর তারা নদীর দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু জেফকে মারার পর এখন সেই ক্রিমসন অ্যানাকন্ডা তাদের পিছু নেয়। এই দুজন একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে, আর সেই ছেলেটি একটি কাঠের বাক্সের ভেতরে নিজেকে লুকিয়ে ফেলে। কিন্তু অ্যানাকন্ডা তাকে দেখে ফেলে, আর এখন সেই অ্যানাকন্ডা ধীরে ধীরে সেই ছেলেটির দিকে এগিয়ে যেতে থাকে। ছেলেটি তার পুরো জোর লাগিয়ে সেই কন্টেনার থেকে বেরোবার চেষ্টা করে, কিন্তু সেই কন্টেনারের অন্যদিকের দরজা বন্ধ ছিল। ছেলেটি চিৎকার করে তাদের দুজনকে সাহায্যের জন্য ডাকে, আর অ্যানাকন্ডাও এখন সেই ছেলেটির খুব কাছে চলে এসেছিল। অ্যানাকন্ডা সেই ছেলেটিকে মারার আগেই বাইরে থেকে জিয়াও কন্টেনারের দরজা ভেঙে সেই ছেলেটিকে বাঁচিয়ে নেয়। এবার এই তিনজন আবার নিজেদের জীবন বাঁচানোর জন্য অ্যানাকন্ডার থেকে পালাতে শুরু করে। কিন্তু এই পুরো জঙ্গল সেই অ্যানাকন্ডার ছিল। এই জঙ্গল দিয়ে তারা তার হাত থেকে বাঁচতে পারত না, তাই তারা একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই কিছু দূরে সেই অ্যানাকন্ডা তাদের দেখে ফেলে। তাদের দেখতে পেয়েই সেই অ্যানাকন্ডা দ্রুত তাদের দিকে আসতে শুরু করে। এই লোকেরা দাঁড়িয়ে নিজেদের মৃত্যুর অপেক্ষা করতে থাকে, কারণ তারা বুঝে গিয়েছিল যে এখন তাদের জীবন আর বাঁচবে না। কিন্তু অ্যানাকন্ডা যেই তার বিশাল মুখ খুলে তাদের উপর আক্রমণ করে, ঠিক তখনই একটি শক্তিশালী লোহার ধারালো তার দিয়ে তার মাথা মাঝখান থেকে কেটে যায়। এই ধারালো তারটি আসলে জেফ পেতে রেখেছিল, যার ফলে ক্রিমসন অ্যানাকন্ডারও শেষ হয়ে যায়। এই লোকেরা বিশ্বাস করতে পারে না যে তাদের জীবন বেঁচে গেছে, আর এই লোকেরা অনেকক্ষণ ধরে তার মৃতদেহ দেখতে থাকে। অবশেষে এই লোকেরা দ্রুত সেই জঙ্গল ছেড়ে এখান থেকে বেরিয়ে যায়। এরই সাথেই গল্পটি শেষ হয়।